ওয়েলকাম টু অ্যানাদার লেসন। এই লেসন আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ টুল, আর সেটা হচ্ছে 7zip। আপনি যদি প্রথম থেকে এই পর্যন্ত সবগুলো লেসন দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও দেখবেন আমি 7zip বা জিপ ফাইল ইউজ করছি বা জিপ ফাইলের কথা বলছি, আবার বলছি এই বিষয়ে পরে কথা হবে। তো সেই সব বিষয়গুলোই ক্লিয়ার করব এই লেসনে, এবং বিশেষ করে আলোচনা করব কিভাবে আর্কাইভ ক্রিয়েট করতে হয়। আর্কাইভ হলো মূলত অনেকগুলো ফাইলকে কিভাবে গ্রুপ করে একটা ফাইলে কনভার্ট করতে হয়, আবার সেগুলো থেকে আবার এক্সট্র্যাক্ট করতে হয়, মানে আলাদা করতে হয়, আবার কম্প্রেস করতে হয়, মানে ধরুন একটা ফাইল রয়েছে 1000 MB, সেটাকে আপনি 600 MBতে কীভাবে কনভার্ট করবেন, কিংবা 100 MBতে কীভাবে কনভার্ট করবেন। তারপরে আমরা দেখাবো কিভাবে ম্যানেজ করতে হয়, অর্থাৎ কিভাবে নতুন নতুন ফাইল অ্যাড করতে হয় বা ডিলিট করতে হয় এক্সিস্টিং আর্কাইভ থেকে। সেই সাথে আমরা দেখব স্প্লিটিং এবং কম্বাইনিং আর্কাইভের যে টেকনিক আছে, এবং সর্বশেষে আমরা দেখব কিভাবে আমরা আমাদের আর্কাইভগুলোকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি। তো চলুন শুরু করা যাক। থাকেন আপনি যদি আগের লেসনগুলো ভালো করে দেখে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই দেখেছেন খুব রিসেন্টলি কোনো একটা লেসনে আমরা দেখিয়েছি কিভাবে 7zip ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। তারপরও আমি শুধু ডাউনলোড করাটা দেখাচ্ছি, এই ইনস্টল তো আপনি করতেই পারবেন। তো চলে যাবেন ব্রাউজারে এবং লিখবেন 7zip। ব্যাস, এবার যে ডাউনলোড লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন কিংবা এখানে ক্লিক করুন, যেখানেই করুন সমস্যা নেই। ডাউনলোডে আসলেই আপনি দেখতে পারবেন যে অনেক ধরনের ফরম্যাট রয়েছে। তো ডিপেন্ড করছে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর, লাইক আপনার কি 64 বিটের উইন্ডোজ। যদি 64 বিট হয় তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করবেন। সিম্পলি ক্লিক করুন ডাউনলোড। ওকে, স্টার্ট ডাউনলোড। খুব ছোটো একটা ফাইল, তাই বেশি সময় লাগছে না, ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনি ওপেন করুন, ইয়েস, ইনস্টল দিলেই ইনস্টল হয়ে যাবে। তো যেহেতু আমার ইনস্টল হয়ে আছে, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো চলুন এবার দেখি যে 7zip দিয়ে আমরা কীভাবে কাজ করব। 7zip সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাকে জানতে হবে আর্কাইভিং জিনিসটা কী এবং কম্প্রেসিংটা কী। এই ধরুন এই ফোল্ডারের মধ্যে আমার অনেকগুলো ফাইল রয়েছে, রাইট? আমরা যদি সবগুলোকে নিয়ে একটা ফাইলে কনভার্ট করি, দেখুন এখানে ফাইলও আছে আবার ফোল্ডারও আছে। সবগুলোকে যদি একটা ফাইলে কনভার্ট করতে চাই, ফোল্ডার না কিন্তু ফাইল, একটা ফাইলে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে এই আর্কাইভিং করাটা, এবং এই প্রসেসটাকেই বলা হয় আর্কাইভিং করা। আর কম্প্রেস হচ্ছে এই আর্কাইভিং প্রসেসের মাধ্যমে এই সবগুলো ফাইলের সাইজ কত দেখুন। ডিস্কে ডাটা আছে প্রায় 1 GB কিছুটা বেশি, 260 MBর মতো ডাটা আছে। এখান থেকে হয়তো 1 GB 100 MB ডাটা হবে। কিন্তু আমি যদি একটু কম্প্রেসিং মেথডটা চেঞ্জ করে দিই, মানে কম্প্রেস করি, তাহলে এমন আছে যে সব কিছু মিলে কম্প্রেস হয়ে 600 400 এমনকি 100 MBতেও নেমে যেতে পারে। এবং তাতে করে যেটা হবে, আপনার ডিস্কের স্পেস সেভ হবে। তো এটাকে বলা হয় কম্প্রেসিং। তারপর সব কিছু চাপ দিয়ে ধরে, কম্প্রেস মানে হচ্ছে চাপাচাপি করা। তো চাপ দিয়ে ধরে 1000 MBর, ধরুন 1000 MB আছে ওটা, তো 1000 MBর ফাইলকে আমরা কীভাবে 500 MB করবো, সেটার প্রসেসটাই হচ্ছে কম্প্রেসিং। আর এই যে সবগুলোকে একসাথে রেখে একটা ফোল্ডারে করে ফেলা, এটাকেই বলছি আমরা জিপ। তো জিপ ফাইলগুলো কেমন হয় দেখতে ইতিমধ্যে দেখেছে, আমি একটু পরে আবার দেখাবো। তার আগে এই যে আর্কাইভটা করলাম বা কম্প্রেসটা করলাম, এর কি কি সুবিধা আছে সেটা একটু দেখে আসি। আমরা যদি কোনো ফাইল বা ফোল্ডারগুলোকে একসাথে আর্কাইভ করি, তাহলে কি কি সুবিধা পাবো সেটা এখন আমরা দেখি। প্রথম যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে ফাইল সাইজ রিডাকশন। তো আমি যেটা বলছিলাম, আমরা যদি 100 MBর একটা ফাইলকে কম্প্রেস করে 10 MBতে নিয়ে আসতে পারি বা 50 MBতে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু হিউজ পরিমাণের আমার স্পেস সেভ হচ্ছে, রাইট? দ্বিতীয় কথা হচ্ছে ফাস্টার ট্রান্সফার। তো যদি দ্রুত করে কিছু ট্রান্সফার করতে হয়, তাহলে তো সেটাকে কী করতে হবে, হালকা হতে হবে। যেমন ধরুন আপনাকে যদি একটা 50 কেজি ওজনের বস্তা আপনার পিছনে দেওয়া হয়, আপনি কি দৌড়াতে পারবেন দ্রুত, নাকি আপনাকে 10 কেজির বস্তা দিলে আপনি দ্রুত হাঁটতে পারবেন, কোনটা? ডেফিনেটলি যত কমবে ততই আপনার গতি বাড়বে। এখানেও ঠিক সেই রকম, যদি ফাইল সাইজটাই ছোট হয়ে যায় তাহলে তো ট্রান্সফারও হবে দ্রুত। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু অনেকগুলো না, মাত্র একটা মাত্র ফাইল, সেহেতু এটার ট্রান্সফারটাও হয় অনেক দ্রুত। আচ্ছা, এবং আপনি যদি যখন কোথাও ডাউনলোড করতে যাবেন, কোনো জায়গা থেকে এরকম জিপ ফাইল খুব দ্রুত ডাউনলোড হবে, আবার আপলোড করতে গেলেও দ্রুত আপলোড হবে। আচ্ছা, এবার দেখুন যে অর্গানাইজড আর্কাইভিং। এখন আমাদের হয় কি, কখনো কখনো প্রয়োজন হয় পুরনো কিছু ফাইল আমরা একসাথে রাখতে চাই, যেগুলো একসাথে থাকুক, আর যখন প্রয়োজন হবে তখন যেন ইজিলি আমি শেয়ার করতে পারি। তো এই যে ইজি শেয়ার ম্যানেজমেন্ট বা ইজি ম্যানেজমেন্ট, এটার জন্য কিন্তু আর্কাইভিংটা খুব ভালো একটা টেকনিক। এরপরে হচ্ছে ইমেইল এফিসিয়েন্সি। আপনি কিন্তু ইমেইলের মাধ্যমে ডাইরেক্ট কোনো ফোল্ডার পাস করতে পারবেন না, মানে ইমেইলে অ্যাটাচ করতে পারবেন না।
আপনাকে কি করতে হবে 3-4টা ফোল্ডার বা ফাইল বা একটা ফোল্ডারকেই কম্প্রেস করে নিতে হবে, মানে এই যে আর্কাইভ করে নিতে হবে। কম্প্রেস জিপ করে নিলে তখন ইজিলি ইমেলের মাধ্যমে আপনি সেই ফাইলটাকে পাঠাতে পারবেন, যদি ইমেলে যেই লিমিটেশন আছে সাইজ লিমিটেশন তার মধ্যে থাকে। আচ্ছা, আর যদি কমিয়ে ফেলা যায় তাহলে তো কোনো কথাই নেই, তার মানে বড় সাইজ ধরুন 100 MB একটা ফাইলও কিন্তু আপনি ইমেলের মাধ্যমে কাউকে পাঠাতে পারবেন যদি আপনি সেটাকে কম্প্রেস করতে পারেন। আচ্ছা, এরপরে যে গুরুত্বপূর্ণ একটা সুবিধা আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেকশন। পাসওয়ার্ড প্রোটেকশন হচ্ছে আপনি কিন্তু চাইলেই এই জিপ করা ফাইলটাকে মানে আর্কাইভ করা ফাইলটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে পারেন। অর্থাৎ কখনো কখনো হয় আমাদের পার্সোনাল কিছু ফাইল থাকে সেগুলো আমরা চাই পাসওয়ার্ডের মাধ্যমে প্রোটেক্টেড রাখতে, তো থার্ড পার্টি কোনো টুল ইউজ না করে আপনি এই একটা টুলের মাধ্যমে জিপও করতে পারছেন, আবার আপনার প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কনফিডেন্সিয়াল ফাইলগুলোকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারছেন। এই টেকনিকটা আমি দেখাবো। আচ্ছা, কম্প্যাটিবিলিটি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই আর্কাইভিং সিস্টেমের মাধ্যমে যে জিনিসগুলো হয়, যে জিপ ফাইল স্পেশালি জিপ ফরম্যাটের যেই আর্কাইভিংটা হয় বা কম্প্রেশন হয়, সেটা কিন্তু মোটামুটি সব ধরনের মেজর প্ল্যাটফর্মে সাপোর্ট করে, ইভেন মোবাইলে পর্যন্ত সাপোর্ট করে। আচ্ছা, তো এটা একটা ভালো একটা দিক। আর ব্যাকআপ ইফিসিয়েন্সি, যখন আপনার টোটাল ফাইলের সাইজে ছোট হয়ে আসছে তখন কিন্তু আপনি খুব সহজে এটাকে ব্যাকআপ করে রাখতে পারবেন। যেহেতু ফাইল ছোট হয়ে গিয়েছে, ব্যাকআপ অনেক জিনিস কিন্তু তখন একসাথে ব্যাকআপ করা সম্ভব হবে। আরেকটা হচ্ছে ভার্সন কন্ট্রোল। তো ধরুন আপনি কোনো একটা ফাইলে কাজ করেছেন, এখন এই ফাইলটা আবার কোথায় রাখবেন, আপনি যদি এটাকে সবগুলোকে একসাথে করে, কারণ যদি আগের ভার্সন তো আপনি মানে খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করছেন না, তো আগের ভার্সনগুলোকে একসাথে আর্কাইভ করে দিলেন, দিয়ে আপনি নাম লিখে দিলেন এটা ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, এভাবে করলে যেটা হবে ভার্সন কন্ট্রোলটা করতে পারছেন আপনি। এই ভার্সন হতে পারে একটা ওয়ার্ড ফাইল বা 100টা ওয়ার্ড ফাইল যেগুলো আপনি একসাথে ইউজ করছেন, তো তার সাথে ধরুন আরও 10টা অ্যাড হলো বা কিছু জিনিস পরিবর্তিত হলো, তো সব কিছু নিয়ে আপনি ভার্সন রাখলেন যে এই ভার্সনে এই চেঞ্জ আছে, এই ভার্সনে এই কথা হবে। লাস্ট যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে রিসোর্স অপটিমাইজেশন। তো যখন আপনার ফাইল সাইজ ছোট হবে এবং হচ্ছে কম্প্রেস করা হয়ে যাবে, তখন কিন্তু আপনার মেমোরি এবং হচ্ছে সিপিইউ কিছুটা হাফ ছেড়ে বাঁচবে, কারণ ওকে কিন্তু তখন কম প্যারা পেতে হবে জিনিসগুলোকে ট্রান্সফার করার জন্য বা স্টোর করার জন্য। তো এই ছিল মোটামুটি আর্কাইভ বা কম্প্রেস করার একটা সুবিধা। তো এবার চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আমরা আর্কাইভ করব। আমরা আবার এই ফোল্ডারে চলে আসলাম। এই ফোল্ডার থেকে আমরা দেখব কিভাবে আমরা আর্কাইভ করতে পারি। তো ধরুন আমরা এই দুটো ফাইল বা এই 3টি ফাইলকে আমরা আর্কাইভ করব, মানে 3টি ফাইলকে একেবারে একটা ফাইলের মধ্যে নিয়ে আসব। যদি একটা ফোল্ডার, দুটি ফাইল, দুটি ফোল্ডার, এটাও একটা ফোল্ডার, এর মধ্যে আবার 4টা ওয়ালপেপার আছে। তো আমরা যদি চাই এই সব কিছু একসাথে কম্প্যাক্ট করে মানে আর্কাইভ করে কোনো বন্ধুকে শেয়ার করতে, তখন কিন্তু ইজি হবে, মানে একটা একটা করে সব কপি করা লাগবে না, একটা ফাইল কপি করে দিব, আমার বন্ধু পরবর্তীতে এটা এক্সট্র্যাক্ট করে নিতে পারবে। তো আমি 3টা সিলেক্ট করলাম, এই যে এইভাবে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে রাইট বাটন ক্লিক করে আমরা শো মোর অপশনে যাব। এখান থেকে দেখুন 7zip রয়েছে। আবার আপনি চাইলে এইভাবে সিলেক্ট করে ডিরেক্টলি এই যে কম্প্রেস টু জিপ ফাইলও করতে পারেন। ওকে, এটা হচ্ছে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের একটা ডিফল্ট ফিচার, উইন্ডোজ 10এও রয়েছে। তো কম্প্রেস যদি আপনি করে ফেলেন দেখুন কী হবে। ওকে, কম্প্রেস একটা ইরর পাচ্ছে কোনো কারণে। ঠিক আছে, আমরা তাহলে 7zip দিয়ে ট্রাই করি। 7zip অ্যাড টু আর্কাইভ। তো আমরা আর্কাইভে ক্লিক করব এবং এখানে একটা নাম দিব আমরা। এই যে আর্কাইভের নামটা কী হবে, তো ধরুন এর নাম হচ্ছে ইভেন্ট, ধরুন দিলাম নিউ ইভেন্ট। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে কিছু বিষয় আছে, কম্প্রেস এবং আর্কাইভ আমি একসাথেই আপনাকে দেখিয়ে দিচ্ছি না, জাস্ট আপনাকে মনে রাখতে হবে। নর্মালি হয়তো এটা 0 থাকবে, এইভাবে থাকবে সাধারণত। তো যেহেতু আপনি কোনো কম্প্রেশন করছি না, আমরা কম্প্রেশনটা একটু পরে দেখাচ্ছি। তো ধরুন আপনি এভাবেই থাকবে একদম প্রথম অবস্থাতে। এখন আমি যদি এটাকে সিম্পলি আমি এটা আবার কেটে দিচ্ছি, আবার যাচ্ছি শো মোর অপশন, 7zip অ্যাড টু আর্কাইভ, এবং এখান থেকে ধরুন আছে 0। এই যে এইভাবে আপনি জাস্ট নাম লিখে দিচ্ছেন কি নিউ ইভেন্ট। ওকে, এখন যেভাবে আছে ঠিক সেভাবে রেখে আপনি যদি ওকে দেন তাহলে যেটা হবে দেখুন নতুন একটা ফাইল তৈরি হয়ে গিয়েছে। এটা একটা ফোল্ডারের মতো কাজ করবে। এখন দেখুন যদি এটা ফাইলের মতো বিহেভ করে, বাট এটা যখন আমি ওপেন করব তখন এটা একটা ফোল্ডারের মতো। দেখুন এই যে 3টা জায়গা যা যা ছিল তার সবই কিন্তু এখানে আছে এবং সবই আমি এখান থেকেও ইউজ করতে পারবো। দেখুন আমি একটা ওয়ালপেপার ওপেন করতে যাচ্ছি, ডাবল ক্লিক করব, আমি দেখতে পাচ্ছি। আবার আমরা চাইলে এটার কিন্তু ভিউটাও চেঞ্জ করতে পারি, যেখানে ভিউ রয়েছে ডিটেইল, আমি যদি লার্জ আইকন দিই তাহলে লার্জ আইকন হবে। তারপরে হচ্ছে এখানে ফ্ল্যাট ভিউ আছে, তারপরে এখানে 2 প্যানেল আছে, যে 2টা প্যানেল দিয়ে রেখেছে। এভাবে করে অনেকভাবেই আপনি চাইলে এই জিনিসগুলোকে অর্গানাইজ করে রাখতে পারেন। নেম দিয়ে দিচ্ছি, আমি আবার ওপেন করি এটাকে, হ্যাঁ এই চলে এলো।
এখানে দেখুন যা আপনি দেখতে পেলেন এতক্ষণ সব কিছুই কিন্তু এখানে আছে, কোনো কিছুই বাদ নেই। এই যে এনিওয়ে, তো এই হচ্ছে ব্যাপার। তো যদি কখনো এমন হয় যে এই ফাইলটার মধ্যে মানে এই যে এটাই হচ্ছে আমাদের আর্কাইভ করা ফাইল, বা আমরা সংক্ষেপে এটাকে বলবো জিপ ফাইল এখন থেকে। হ্যাঁ, তো জিপ ফাইলটা আপনি যখন তখন কিন্তু ওপেন করতে পারছেন, যে কারোর সাথে জিপ ফাইলটা শেয়ার করতে পারবেন। তো আমরা দেখি যে কোনো ধরনের কম্প্রেশন ছাড়া এটা কি কম্প্রেস করেছে কিনা। আমি এই তিনটাকে সিলেক্ট করছি, এইবার প্রপার্টিতে যাচ্ছি, দেখবো এদের সাইজ কত। দেখুন এদের সাইজ হচ্ছে, আমরা সাইজটা দেখতে পাচ্ছি 11.6 MB। ফাইন, এবার আমরা দেখি এর সাইজ কত। এর সাইজ হচ্ছে 11.6 MB, তার মানে কোনো কম্প্রেশন হয়নি। ঠিক আছে, এইবার আমরা আবার এই তিনটাকে সিলেক্ট করে এবার কম্প্রেশন করব। সো আবার আমি যাচ্ছি এখানে 7zip অ্যাড টু আর্কাইভ, এখানে গিয়ে এবার লিখব ইভেন্ট। ওকে, এখান থেকে এবার আমি 7GB রাখবো। যদি সর্বোচ্চ লেভেলের কম্প্রেশন চাই তাহলে আমি আলট্রা দিব, এবং এখান থেকে দিব এই যে LZMA। ওকে, এই যে এটা দিব। এরপরে এই জিনিসটা কিন্তু যত বাড়বে ততই কম্প্রেশনটা বাড়বে, মানে কম্প্রেশনটা ভালো হবে। এখন এটা ডিপেন্ড করছে আপনার পিসি অলরেডি কী পরিমাণ মেমোরি ইউজ করছে। তো আমি যদি এটা দিতে পারতাম আর এটার সাইজ যদি দিতে পারতাম 256, সেক্ষেত্রে আমার এটা ভালো হতো, কিন্তু আমাকে সম্ভবত করতে দেবে না, আমি তারপরে দেখছি। তো আমি এখন ওকে দিচ্ছি, দেখুন আমাকে একটা ইরোর দেখাচ্ছে। ওকে ঠিক আছে, এবার আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি, 512 দিলাম, দেখি চলে কি না। হ্যাঁ চলেছে। দেখুন এখন আমরা কিন্তু কম্প্রেস করেছি। তো আমাদের যদি র্যাম আরও বেশি থাকতো তাহলে আমি আরও বেশি র্যাম চুজ করতে পারতাম এবং কম্প্রেশনটা মানে ফাইল সাইজ আরও ছোটো হয়ে যেত। আমি জানি না এখন কত হয়েছে, দেখি খুব কম কমেছে। তো এটা কিন্তু আবার অনেক সময় ডিপেন্ড করে কি কি ফাইল আছে এর মধ্যে। যদি অলরেডি কম্প্রেসড হয়ে যায় তাহলে আর কম্প্রেস করতে পারে না। তো বেশি না, সামান্য একটু কম্প্রেস করেছে। ঠিক আছে, আচ্ছা কম্প্রেশনটা আমি আরেকটু দেখাই আরেকটা জায়গা থেকে। যেমন ধরুন এই যে এই তিনটা ফাইল আমি আবার কম্প্রেস করা ট্রাই করি। 7zip অ্যাড টু আর্কাইভ, এখান থেকে এবার কম্প্রেস নাম দিলাম একটা। এবার 7zip থাকলো, আলট্রা থাকলো, এখানে যতটুকু পারলাম দেখি 768 নেয় কি না। সিপি নাম্বার অফ সিপিটিটা যদি বাড়িয়ে দিতে পারি, 5 করলাম। এবার দেখি কি হয়। দেখুন এটা যে শুধুমাত্র 768 MB কম্প্রেস করার জন্য নিচ্ছে শুধু তাই না, এটা যখন আপনি ডিকম্প্রেস করবেন তখন কিন্তু নিবে 770। তার মানে যতটুকু সময় লাগছে ঠিক ওই একই রকম সময় লাগবে কিন্তু আবার এটাকে আনকম্প্রেস করতে বা ডিকম্প্রেস করতে। আমি এটা আবার যেভাবে সেভাবে রেখে দিয়ে ওকে দিলাম, দেখেন নিচ্ছে না। তার মানে ও বলছে ভাই তুমি আগে মেমোরিটা কমাও, কমিয়ে দিলাম, তাও নিচ্ছে না, কারণ এখন অনেকগুলো ফাইল, আমাকে মনে হয় আরেকটু কমাতে হবে। আচ্ছা এইটা একটু কমিয়ে দেখি, 128, তাও নিল না, মেমোরিতেই প্রবলেম। সো আমি আরেকটু কমিয়ে দিলাম, তাও নিচ্ছে না, এটাতে নিয়েছে। এবার আমরা দেখি যতটুকুতে নিয়েছে ততটুকুতে কতটুকু আমার কম্প্রেস করে দিচ্ছে। জাস্ট ওয়েট করি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল সাইজ হচ্ছে 482। এবার দেখি কম্প্রেস করার পর কি হয়। কম্প্রেস হয়ে গেল 482 থেকে, আচ্ছা দেখি এখানে কত ছিল আগে, 482 থেকে এখন দাঁড়ালো মাত্র 438। খুব একটা বেশি কম্প্রেশন না। আমরা আবার ডিলিট করে দিলাম এটাকে, আমরা এইটাকে একটু ট্রাই করি। আমি আবার বলছি এটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনার কম্পিউটারের পাওয়ারের উপর ডিপেন্ড করছে, আবার কি কি ফাইল কম্প্রেশন করছেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে। আমি এবার শুধু এইটাকে, এখানেও কিন্তু অনেক কিছু আছে, আমি দেখি এইটার এখন সাইজ কত। এটার সাইজ হচ্ছে প্রায় 28 MBর মতো। তো এটাকে আমি সিমিলার ওয়েতে কম্প্রেস করব। 7zip অ্যাড টু আর্কাইভ থাকুক, যা নাম আছে তাই থাকুক। ওকে, আমি এবার একটু বাড়িয়ে দিচ্ছি, 512 করছি। ওকে, না একটু বেশি হয়ে যাচ্ছে ওর জন্য, আমরা এটা দিলাম 300, তাতেও নিচ্ছে না, এটা একটু কমিয়ে দিলাম, তাতে নিয়েছে। ওকে দেখি কি হয়। ওকে, এটা ছিল কত 28 MBর মতো, আর এটা এখন হয়ে গেল মাত্র 11 MB। তার মানে এইটা কিন্তু বলা যায় অর্ধেকেরও কমে এসেছে এই ফাইলটা। একই সাথে এই যে ফাইলগুলো ছিল এর মধ্যে একই ফাইল এখানে আছে, কোনো তারতম্য হয়নি। আপনি যদি ভেবে থাকেন যে না মনে হয় কেটে ছেটে অনেক কিছু ফেলে দিয়েছে, এমন কিছু ভাবার কারণ নেই। যা ছিল আপনার এই জায়গাটাতে, এই যে এই ফোল্ডারে, তাই আছে আপনার এই জিপ করা ফোল্ডারের মধ্যে। পার্থক্য এতটুকুই, ভালো রকমের কম্প্রেস করেছে, মানে অর্ধেকে নিয়ে এসেছে। তো এটা সম্ভব আপনার বেশি র্যাম যদি হয়, প্রসেসর যদি আরও একটু বেশি কোরের প্রসেসর হয় এবং বেশি ক্ষমতা সম্পন্ন হয়, সেক্ষেত্রে ভালো কম্প্রেশন হয়। তো এই গেল কম্প্রেশন এবং আর্কাইভিংয়ের টেকনিক। এবার আমি জাস্ট আর কয়েকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এইবার একটু ওপেন করি আমরা এই ফোল্ডারটা। ওপেন করলাম,
তো আমরা একটা কাজ করি, আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি এখানে, সেটা হচ্ছে টেস্টিং। এই ফোল্ডারের মধ্যে এবার আমরা ঢুকে গেলাম। এবার আমরা এই আর্কাইভটা ওপেন করি। আমরা যদি চাই কোনো একটা জিনিসকে এক্সট্র্যাক্ট করব কোনো একটা জায়গাতে, আমরা সিম্পলি সিঙ্গেল ধরে একটা করে ধরেও টেনে ছেড়ে দিতে পারি কোনো একটা ফোল্ডারে বা যে কোনো জায়গায়। ডিলিট করে দিচ্ছি। অথবা আমরা চাইলে সবগুলো টেনে ধরে ছেড়ে দিতে পারি, এটাকেই বলা হয় এক্সট্র্যাকশন। আমি আবার ডিলিট করে দিচ্ছি। আবার যদি এই বাটনটাতে ক্লিক করি তাহলে যেটা হবে, আমাকে জিজ্ঞেস করছে ভাই কোথায় আপনি এক্সট্র্যাক্ট করবেন। আমি ওকে যেই জায়গাটা দেখিয়ে দিব ও সেখানে গিয়ে এক্সট্র্যাক্ট করবে। তো আমার জায়গা হচ্ছে এটা, আমি এখান থেকে কপি করছি। অথবা আমি এখান থেকে ব্রাউজও করতে পারতাম, নিজে স্কিলোগ্রাম, সেখান থেকে টেস্টিং নামের ফোল্ডারে। ওকে ওকে, দেখুন এই ফাইলগুলো জাস্ট কপি হয়ে এখানে চলে এসেছে, যা যা ছিল এখানে তাই হয়েছে। আচ্ছা, তো ধরুন আমরা কোনো কারণে, এটা আরেকটা ফাইল, ধরুন এই ফাইলটার নাম হচ্ছে গোল, এটা অন্য একটা ফাইল, ধরুন এটা এর মধ্যেই না। হ্যাঁ, এখন আপনার যদি মনে হয় যে এই যে আপনার যেই আর্কাইভটা ছিল, জিপ ফাইলটা ছিল, এই জিপ ফাইলের মধ্যে আর কিছু অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে, কি করতে হবে, ফাইলটা ওপেন করুন, তারপর যেখানে ফাইলটা আছে, মানে আপনার নতুন ফাইলটা আছে, সেখানে থেকে এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিন। এখন জিজ্ঞেস করছি তুমি কি শিওর এটাকে আর্কাইভ করবে? আমি বললাম হ্যাঁ করব। দেখুন এটার সাথে সাথে চলে এসেছে এখানে। এখন আমি ক্লোজ করি, আবার যাই, দেখুন যখন আমি ওপেন করবো এটাকেও পাবো। চলুন এবার দেখি কিভাবে আমরা জিপের মধ্যে কোনো একটা ফাইল অ্যাড করতে পারি। তো ধরুন আমার এখানে যে 4টা ওয়ালপেপার রয়েছে, এই ওয়ালপেপারগুলো আমি এখানে অ্যাড করব। তো আমি ওয়ালপেপারগুলো সিলেক্ট করলাম, করে এই যে এখানে ড্র্যাগ করে দিলাম, এবং আমাকে জিজ্ঞেস করছে আমি কি চাচ্ছি কি না। আমি বললাম ইয়েস, আমি এটাকে আর্কাইভ করতে চাই। দেখুন এই 4টাও এখানে চলে এসেছে। আমি কিন্তু এখানেও চাইলে রিনেম করতে পারবো, অনেকটা ফাইল ম্যানেজারের মতোই কাজ করছে এখানে। দেখুন আপনি যদি এটা বড় করেন আপনাকে একটা ফাইল ম্যানেজারের মতোই লাগবে দেখতে। এই যে আমি যদি ভিউ দিয়েছি, ডিটেলসও দিয়েছি, দেখুন একেবারে ফাইল ম্যানেজারের মতো। এখান থেকে আপনি দেখতে পারবেন, ওপেন করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার যখন প্রয়োজন হবে, আমি তো অলরেডি আপনাকে বলে দিয়েছি কি কি কারণে বা কোন কোন সুবিধার কারণে আপনি আর্কাইভ করবেন, সেক্ষেত্রে আপনার খুব বেশি প্রবলেম হবে না। এখান থেকে আমি যদি কোনো ফাইলকে ডিলিট করে দিতে চাই, ডিলিট অপশনে ক্লিক করব, ওকে দিব, ডিলিট হয়ে যাবে। আবার কোনো একটাতে যদি কোনো প্রবলেম থেকে থাকে বা আপনার সন্দেহ হয়ে থাকে, আপনি কিন্তু চাইলে সেগুলো সিলেক্ট করে টেস্ট করতে পারেন। দেখুন আমি টেস্ট করেছি, কোনো এরর পাওয়া যায়নি, ফাইন। তো এই হচ্ছে মজার ব্যাপার। আর এখান থেকে আমরা চাইলে কোনো কিছু কপি করতে পারবো। এই যে কপি করলাম, আমরা ধরুন এই যে টেস্টিং নামে যে ফোল্ডারটা আমরা করেছিলাম একটু আগে, এই ফোল্ডারে আমরা রাখবো এটা। ওকে, দেখুন এটা কপি হয়ে এখানে চলে গিয়েছে, অনেকটা ওই এক্সট্র্যাক্ট করার মতোই। তবে মুভে কিছুটা রেস্ট্রিকশন আছে, আমরা দেখি মুভ হয় কি না। নট ইমপ্লিমেন্টেড। ওকে, মুভে কিছুটা ঝামেলা হয়, মানে কিছুটা রেস্ট্রিকশন আছে যে কোথায় কোথায় করতে পারবেন না। এনিওয়ে, আমরা যদি চাই কোনো ইনফরমেশন দেখতে কোনো বিষয়ে, দেখুন সব ইনফরমেশন দেখাচ্ছে আমাকে, কি আছে না আছে, এর মধ্যে কতটুকু সাইজ আছে, কবে কি করা হয়েছে, সব কিছু। আবার এটার ব্যাপারে আমরা ইনফরমেশন দেখতে পাচ্ছি। অলরাইট, অ্যাডের ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু এখানে অ্যাড না, এই অ্যাডটা তো আমরা এখানে ড্র্যাগ করেই ছেড়ে দিলেই অ্যাড হয়ে যাচ্ছে, সেটা আমি একটু আগেই দেখিয়েছি। এই অ্যাডটা কিন্তু অন্য জিনিস, আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে বের হতে হবে, বের হয়ে এই যে একটা ফোল্ডারে আসতে হবে। তখন অ্যাড মানে হচ্ছে আপনি নতুন একটা জিপ ফাইল করছেন, সেটাই হচ্ছে এই ব্যাপারটা। যে আমি যদি সিলেক্ট করে, দেখুন এখন সিলেক্ট করেছি, এখন আমি যদি অ্যাড করি তখন নতুন একটা জিপ ফাইল তৈরি হচ্ছে। তো এর কোনো কাজ নেই, আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, তো এবার আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড জিপ ফাইল তৈরি করতে হয়। তো ধরুন আমরা এই 3টাকে দিয়ে, বা সরি এই 2টোকে দিয়ে আমরা একটা নতুন জিপ ফাইল তৈরি করব, বাট দিস টাইম এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে। তো আমি রাইট বাটন ক্লিক করছি, শো মোর জিপ আর্কাইভ, এখানে আপনার নাম দিয়ে দিচ্ছি, ধরুন স্লো। এখন খেয়াল করুন, যদি আপনি এইখানটাতে পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। ধরুন আমরা এটার পাসওয়ার্ড দিলাম 1 2 3, আবার দিচ্ছি 1 2 3, রিপিট করতে হবে যেটা দিয়েছেন। যদি শো করতে চান এখানে দিয়ে দেখবেন, না হলে নাই, কোনো সমস্যা নেই। এখন এখানে আরেকটা অপশন দিয়েছে, আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনি যদি কম্প্রেস করে ডিলিট করে দিতে চান, যে লাইক আমি কম্প্রেস করব, তখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। আচ্ছা, এটা আপাতত করছি না আমি, আর যা আছে থাকুক তা। আমরা এবার ওকে দিলে দেখুন স্লো নামের যেই জিপটা তৈরি হয়েছে, এটা আমরা এখন ওপেন করতে পারছি, দেখতে পাচ্ছি এর মধ্যে কি কি আছে, কিন্তু আমি এটাকে ওপেনই করতে পারবো না পাসওয়ার্ড ছাড়া। আবার আমি যদি চাই এখানে কিছু অ্যাড করতে, ধরুন ওয়ালপেপার থেকে কিছু একটা অ্যাড করতে চাচ্ছি, এখানটাতে
আমি ইয়েস দিচ্ছি, অ্যাড হয়ে গেছে। কিন্তু আমি যদি ওপেন করতে চাই সেটা পারছি, কারণ এটাকে আমি এনক্রিপ্ট করিনি। আমি আবার ক্লোজ করে দিচ্ছি, স্লোটা ওপেন করছি আবার। দেখুন এটা আমি করতে পারছি, কিন্তু এগুলো কিন্তু আমি পারছি না, কারণ এগুলো এনক্রিপ্টেড করা হয়েছে পাসওয়ার্ড দিয়ে। আর যেটা পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করা হয় নাই সেটাই কেবল আমি ওপেন করতে পারছি। আচ্ছা, তো ধরুন এটা আমি ডিলিট করে দিচ্ছি, ফাইন, ক্লোজ করে দিই, এগুলো সব ডিলিট করে দিচ্ছি। এবার আবার আমি এই দুটো দিয়ে পাসওয়ার্ড প্রোটেক্টেড একটা করছি, 7zip অ্যাট আর্কাইভ, সব ঠিক আছে। নাম দিস টাইম দিলাম, আবারও দিলাম স্লো 2 এবার, এবং পাসওয়ার্ড দিলাম 1223 এবং ওকে। এবার এটাকে আমরা ওপেন করছি। তো দেখুন দিস টাইম যেই ওয়ালপেপারগুলো ছিল এগুলো আমি দেখতে পারবো না পাসওয়ার্ড ছাড়া। যখন পাসওয়ার্ডটা দিব 1 2 3 ওকে, তখন ওপেন হয়ে গেল। এখন কথা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করলাম ভালো কথা, কিন্তু ভিতরে কি আছে যদি দেখাই যায় তাহলে আর কেমন এনক্রিপশন হলো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটা আপনাকে এভাবেই কাজে আসবে। যেমন ধরুন আপনি চাচ্ছেন যে মানুষ দেখুক এর মধ্যে কি আছে, কিন্তু এটা ওপেন করতে পারবে না, এটা যদি চান কখনো। বা হয় না যে আমি আর্কাইভ করেছি, আমি মাঝে মাঝে নিজেই ভুলে যেতে পারি এর মধ্যে কী কী আছে, তো আমরা তখন এই স্টাইলে জাস্ট এনক্রিপ্ট করে দেবো পাসওয়ার্ড দিয়ে। কিন্তু যদি এমনটা হতো যে ভাই পাসওয়ার্ড ছাড়া এটা দেখতেও পারবে না কেউ, তাহলে কীভাবে করব? ক্লোজ করে দিচ্ছি, আবার এনক্রিপ্ট করব, আবার সিলেক্ট করব এখান থেকে অ্যাড টু আর্কাইভ, এখান থেকে আবার স্লোর জায়গায় আমরা লিখলাম ফাস্ট, এবং দিস টাইম জিপ মেথডে কিন্তু এটা হবে না। 7zip আর্কাইভের জন্য 4টি মেথড রয়েছে, 7z, tar, wim এবং zip। জিপটা হচ্ছে বললাম যে সব প্ল্যাটফর্মে ভালোভাবে সাপোর্ট করছে, 7z সব প্ল্যাটফর্মে নাও করতে পারে। যদি 7zip চালান সেক্ষেত্রে ডেফিনেটলি এটা আপনি ওপেন করতে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন। এখন কথা হচ্ছে 7z এর এই মেথডেই কেবল আপনার নেম এনক্রিপশন আছে, বাকিগুলোতে দেখি এটাতে নেই, এটাতেও নেই, 7zip-এও নেই, কেবলমাত্র আছে 7z-এ। তার মানে আপনি যদি এখানে পাসওয়ার্ড দেন 1 2 3, আবার 1 2 3, এবার আপনি যদি এখানে টিক দিয়ে দেন তাহলে যেটা হবে ওকে। দেখুন দিস টাইম কি হলো, এটা জিপ হয়ে গেল। এখন জিপ হয়ে গেলেও আমি যখন ওপেন করতে যাব কিছুই দেখাবে না। দেখুন আমি ডাবল ক্লিক করি, কারণ এটা 7zip দিয়ে ওপেনই হচ্ছে না। এটা ধরে নিচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যে এটা আমি ওপেন করতে পারবো, কিন্তু যেহেতু পাসওয়ার্ড প্রোটেক্টেড তাই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট যেই ফিচার আছে তার মাধ্যমে এটা ওপেন করা যাচ্ছে না। তাই আমাকে কী করতে হবে, রাইট বাটন ক্লিক করে চিনিয়ে দিতে হবে যে ভাই এই জিনিসটা এখন থেকে ওপেন উইথ এই যে 7zip ফাইল ম্যানেজার অলওয়েজ। এখন কিন্তু আমাকে প্রথমেই চাচ্ছে ভাই পাসওয়ার্ড বলো, না হলে তোমাকে ফোল্ডার গিয়েছে দেখতেও দিব না, খুলতেও দিব না। ক্যান্সেল করে আবার দেখাচ্ছি ব্যাপারটা, এই যে দেখুন এখন কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখন এটা ওপেন করা ট্রাই করি, প্রথমেই বলছে ভাই পাসওয়ার্ড দাও, তারপরে যা ইচ্ছে তাই দেখো। ঠিক আছে, আমরা পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 ওকে। এই হচ্ছে আমাদের ফাইলগুলো। আর এখানে পার্থক্যটা ছিল কি, আমরা ওপেন করছি সব দেখতে পাচ্ছি, কিন্তু কিছু ওপেন করতে গেলে আমাকে পাসওয়ার্ড দিতে হচ্ছে। তার মানে এই পার্থক্য এই দুটোই, যে আমরা জিপ মডেলে যদি আমি এনক্রিপ্ট করি মানে জিপ মেথডে, সেক্ষেত্রে যেটা হবে আমি দেখতে পারবো কি কি আছে এর মধ্যে, কিন্তু মানে লিস্ট দেখতে পারবো, কিন্তু আমি এটাকে ওপেন করতে পারবো না বা রান করতে পারবো না। আর এখানে যা আছে দেখতেও পারবো না, ওপেন তো করা দূরের কথা, যদি না আমি পাসওয়ার্ডটা ইনপুট করাই। তো এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সাবধানে আপনাকে এটা ইউজ করতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে যান আপনি কিন্তু এটা আর ওপেনই করতে পারবেন না। সর্বশেষে আমি লাস্ট একটা টেকনিক দেখাচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় হয় কি একটা বড় ফাইল আমরা চাই কারোর সাথে শেয়ার করতে, কিন্তু এত বড় এই ফাইল মানে জিপ করলেও অনেক বড় হচ্ছে ধরুন, তো এত বড় ফাইলটাকে আপনি যদি একসাথে কোথাও ট্রান্সফার করতে চান একটু ঝামেলা তো হচ্ছেই, মানে অনেক করতে হবে। তবে একটু কম্প্রোমাইজ করলে, যে কয়েকবার করতে হবে ফাইল ট্রান্সফার, যদি এই কম্প্রোমাইজটা করেন তাহলে জিনিসটা ফাস্টার হবে। কিভাবে, যদি আমরা স্প্লিট করে দিই, ধরুন এই যে পার্টিশন নাম্বার এটা আছে কিন্তু 800 MB, এই 800 MB ডেটাকে যদি আমরা একটু ভাগ করে 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 দেই, মানে 10টা পার্ট বা 4টা পার্টে করে দেই, তাহলে যেটা হবে ওই 3 পার্ট মিলে একটা জিপ ফাইল হবে। আমি আবার বলছি, জিপ ফাইল কিন্তু একটাই, কিন্তু পার্ট দেখাবে 3টা। কোনো একটা ফাইল মিসিং গেলে কিন্তু ওইটা আর চলবে না। আমি এটা সহজে একটা এক্সাম্পল দিচ্ছি এটা দিয়ে। ধরুন এখানে আছে কত, এখানে আছে 400 MB, ওকে, এটা দিয়ে আমি দেখাচ্ছি। ওকে, এটা আমার জিপি থাকুক, সমস্যা নেই। এখান থেকে আমরা যেটা করব স্প্লিট করে দেব। দেখুন লেখা আছে স্প্লিট টু ভলিউম। তা আমরা যেটা করব, যেহেতু 400 MB আছে, এখানে 100 MB করে একটা পার্ট হবে, এটা যদি আমরা করে দেই
তাহলে কি হয় দেখুন, আমরা ওকে দিচ্ছি, কিছুটা কম্প্রেস হবে কারণ আমরা আলট্রা মেথডটা ওখানে দেওয়া আছে। যেহেতু বড় ফাইল কিছুটা সময় নেবে, দেখুন একটা একটা করে ওর পার্ট তৈরি হচ্ছে এই ডকুমেন্ট নামের এই ফোল্ডারের। এই যে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট পুরোপুরি শেষ হয়নি এখনও, খুব বেশি কম্প্রেশনও হয়নি। যাই হোক, তো 1 2 3 4 5টা পার্ট হয়েছে। এখন আপনি যদি এটাকে ওপেন করেন, প্রথম পার্টটাকে আপনার দেখাবে 7-জিপের আইকন দিয়ে, তার মানে এটাই আপনাকে ওপেন করতে হবে। এটা ওপেন করলে আপনি পুরো জিনিসটাই দেখতে পাবেন। এই যে দেখুন, পুরো জিনিসটা আমাকে চলে এসেছে এটার মধ্যে। এখন আপনি যদি চান এখান থেকে এটাকে এক্সট্র্যাক্ট করবেন কোথাও, ধরুন আমি টেস্টিং ফোল্ডারে এক্সট্র্যাক্ট করছি, জাস্ট ছেড়ে দিচ্ছি এখানে, দেখুন কত দ্রুত এক্সট্র্যাক্ট হয়ে গেল। এই যে দেখুন এইখানে যা যা ছিল আগের ফোল্ডারে এখানেও তাই আছে। এই যে, তো সুবিধাটা কি এটার, যে এই যে এতগুলো ভাগ করলাম আমরা, এই ভাগের সুবিধা হচ্ছে যে আমাদের বড় একসাথে একটা বড় ফাইল নিতে হয় যদি সময় লাগে, আমরা যদি ছোটো ছোটো করে পাঠাইতে পারি তাহলে তো আরও ফাস্টার যাওয়ার কথা। তো এই হচ্ছে সুবিধা। আবার হতে পারে যে অনলাইন থেকে বড় একটা ডকুমেন্ট ডাউনলোড করছেন, হুট করে দেখলেন যে আপনার কারেন্ট চলে গেল, বা হুট করে ইন্টারাপশন হলো, বা আপনি চাচ্ছেন যে না একটু সময় নিয়ে নিয়ে ডাউনলোড করতে, কারণ অনেক বড় ফাইল, সেক্ষেত্রে কিন্তু এটা খুব কাজের। ধরুন একটা 1 জিবি করে যদি হয়, ধরেন একটা বড় একটা গেম আপনি ডাউনলোড করতে যাচ্ছেন, সেটা হচ্ছে 10 জিবি হচ্ছে টোটাল সাইজ। এখন একটা যদি সাইজ দেই তাহলে হবে কি, 10 জিবি ডাউনলোড করছেন, মাঝখানে কারেন্ট চলে গেল বা কিছু একটা হলো, তখন কিন্তু এটা আপনার ইন্টারাপশনের কারণে আবার প্রথম থেকে ডাউনলোড করতে হবে। তো হয় কি, সাধারণত গেম আপলোড করে পাইরেটেড গেমগুলো বিভিন্ন ওয়েবসাইটে, তারা কিন্তু এরকম খণ্ড খণ্ড করে দেয়, 1 2 3, যদি বড় হয় সাইজটা, তাতে করে যেটা হয় ফাইলটাও তারা ইজিলি ম্যানেজ করতে পারে, এবং যারা ডাউনলোড করছে তারাও একটা একটা করে পার্ট ডাউনলোড করে পরে খেলতে পারে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে যদি এখান থেকে একটা চলে যায় তাহলে কি আমরা এক্সট্র্যাক্ট করতে পারবো? উত্তর হচ্ছে না। একটা যদি পার্ট আপনার না থাকে তাহলে যেটা হবে, ইরোড দিবে। ধরুন একটা পার্ট যদি না থাকে তাহলে প্রায় 90%-এ গিয়ে আপনাকে একটা ইরোড দিবে যে ভাই, আমি আপনার একটা পার্ট খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে এক্সট্র্যাক্ট করা আমার পক্ষে সম্ভব না। তার মানে কিছুই কিন্তু এক্সট্রাক্ট হবে না, টোটালটাই ইরোর দেখাবে। 7 জিবি দিয়ে আরেকটা এক্সট্রাকশন পদ্ধতি আমি দেখাচ্ছি আপনাকে। ধরুন এটা আমি মুভ করে টেস্টিংয়ে নিয়ে গেলাম। এখন এখানে যা আছে, আচ্ছা এই ফাইলগুলো আমি ডিলিট করে দিই, এই যেগুলো সব ডিলিট। ওকে, সো এখন আমি ওপেন করলাম, আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3, ফাইন। এখন আমরা তো একটা দেখলাম এভাবে করা যাচ্ছে, টান দিয়ে ছেড়ে দিলে, অথবা এখান থেকে দিয়ে একটা লোকেশন দেখানো যায়। আরও একটা রাস্তা আছে, সেটা হচ্ছে আপনি এটার উপর রাইট বাটন ক্লিক করবেন এবং তারপর 7 জিবি থেকে এক্সট্র্যাক্ট হেয়ার, যদি এক্সট্র্যাক্ট হেয়ার দেন তাহলে যেটা হবে, সাথে সাথে ওই ভিতরের ফাইলগুলো এখানে বের হয়ে চলে আসবে। তো আমি দিচ্ছি এখানে 1 2 3, দেখুন ডাইরেক্ট ওটা চলে এসেছে, এই যে এই দুটো ফাইল যা ছিল এর মধ্যে। আর যদি আপনি চান যে না, আমার এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, তার মধ্যে এর ফাইলগুলো থাকুক, সেক্ষেত্রে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করবেন, শো মোর 7 জিবি, এই দেখুন এক্সট্র্যাক্ট টু ফাস্ট, এখানে এইটাতে সিলেক্ট করলেই এটা এখানে এক্সট্র্যাক্ট হয়ে যাবে। দেখুন যেভাবে চেয়েছি সেভাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যদি রাইট বাটন ক্লিক করে আবার যাই সেখানে 7 জিবি, এখানে বাকি অপশনগুলো আপনি দেখুন কি কি লেখা আছে। কম্প্রেস টু ফাস্ট টু, মানে যেহেতু অলরেডি একটা আছে আপনি, এবং ইমেল, তাহলে যেটা হবে, আউটলুক যেই আমাদের ইমেল ক্লায়েন্ট আছে সেখানে মানে এইখানে কম্প্রেস হবে আগে, তারপর ডিরেক্টলি ওখানে অ্যাটাচ হয়ে আপনাকে দেখাবে কোথায় পাঠাতে চান। তো এটা হচ্ছে কুইকলি করার একটা রাস্তা। কম্প্রেস অ্যান্ড ইমেল দিলে ও ওর মতো করে নাম দিয়ে ইমেলে অ্যাটাচ করে ফেলবে, আর অ্যাড টু আর্কাইভ দিলেই আপনি অন্যান্য অপশন খুঁজে পাবেন। আর যদি আপনি ওপেন আর্কাইভ দেন, যে এগুলোর মাধ্যমে, এই যে রারে যদি আমি ক্লিক করি, দেখাবে যে না এটা তো রার ফাইল না, বাট আপনার যে উইনরারের মাধ্যমে যে রার ফাইলগুলো হয় সেটাও কিন্তু 7 জিবির মাধ্যমে ওপেন করতে পারবেন, আর 7 জিবিটাও উইনরার দিয়ে ওপেন করতে পারবেন। তবে 7 জিবির সুবিধা হচ্ছে, ওই যে বললাম, এটা সব ধরনের ডিভাইসেই কিন্তু বাই ডিফল্ট মোটামুটি ওপেন করা যায়। আর উইনরারের জন্য কিন্তু উইনরার সফটওয়্যারটা লাগবে, যেটা কিন্তু একটা পেইড সফটওয়্যার, আপনাকে কিনতে হবে, আর এটার জন্য কিন্তু কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না। ফাংশনালিটির দিক থেকে 7 জিবি কোনো অংশে কম না, বরং খুবই ভালো। আচ্ছা, এইটা গেল আমার। আর যদি কুইকলি আমি কোনো কিছু করতে চাই, ধরুন এই যে ফার্স্ট এই ফোল্ডারটাকে আমি কুইকলি জিপ ফাইল করব, জাস্ট আপনি অ্যাড টু আর্কাইভে না ক্লিক করে অ্যাড টু এই যে ফার্স্ট ডট জিপ এটাতে ক্লিক করুন, দেখুন ইনস্ট্যান্ট হয়ে গেল। আর আগে যেটা করছিলাম আমরা, শো মোড়ে গিয়ে তারপর হচ্ছে অ্যাড টু আর্কাইভ দিচ্ছি, এখানে নাম লিখছি, এটা করছি সেটা করছি, তারপর ওকে দিলে তারপরে এটা জিপ হচ্ছে।
তো এই ছিল 7-জিপের ব্যবহার। আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে 7-জিপ কাজ করে, কিভাবে কম্প্রেশন এবং আর্কাইভিং কাজ করে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে প্রতিদিন মোটামুটি হ্যান্ডেল করতে হবে। তাই এই লেসনটাকে আপনি খুব সিরিয়াসলি নেবেন। 7-জিপ বা জিপ ফরম্যাটের ফাইলগুলো কিভাবে ওপেন করতে আপনি দেখে নিলেন। সাধারণত 7-জিপ দিয়ে যেই ফরম্যাটগুলো আর্কাইভ করা যায় আপনি দেখেছেন উইম, তারপরে 7জেড, জিপ আর হচ্ছে টার। আবার অন্যদিকে উইন্ডার সফটওয়্যার দিয়েও কিন্তু রার, জিপ এবং আরটা কি যেন আছে মনে পড়ছে না এই মুহূর্তে, সেই ধরনের ফাইলগুলোকে সেই মেথডে আপনি কম্প্রেস করতে পারবেন বা আর্কাইভ করতে পারবেন। এনিওয়ে, সো আপনি যদি এই লেসনটাকে ভালো করে বুঝে থাকেন তাহলে প্র্যাকটিস করবেন এবং দেখবেন কিভাবে আপনার দৈনন্দিন জীবনটাকে সহজ করে তুলছে 7-জিপ। সো লেটস প্র্যাকটিস অ্যান্ড হ্যাভ ফান। হ্যাপি লার্নিং।